হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা পূর্ববর্তী ক্লাসে ত্রিভুজ কত প্রকার এবং কি কি সেটি জেনে এসেছি। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। আমরা সেই বিষয়ে আজকে আমরা জানবো। একটা জিনিস খেয়াল করে দেখো তোমরা সবাই, ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ে সমকোণী ত্রিভুজকে সমকোণী ত্রিভুজকে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের ভিত্তি হিসাবে নেওয়া হয়। আমি তোমাদের একটা জ্যামিতিক চিত্র দেখাচ্ছি সমকোণী ত্রিভুজের। আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। আর ত্রিভুজের কয়টি বাহু থাকে? ত্রিভুজের 3টি বাহু থাকে। আর তাহলে এখন ত্রিভুজের বাহু কত? বাহুগুলোর নাম কি? আমরা সাধারণভাবে ধরে নেই এই মাটির সাথে এই বাহুটা আছে কিনা। আমরা এই একটা এক ধরনের বাহু পাবো, সেটি হচ্ছে আনুভূমিক। আনুভূমিক। আরেকটি দেখো, আমরা আনুভূমিক সাপেক্ষে সেটি একদম খারাপ উপর দিকে উঠেছে কিনা, আমরা এটিকে পাবো আনুভূমিক বাম। আনুভূমিক বাহু। আরেকটি বাহু পাবো যেটি ভূমির সাথে খাড়া উপর দিকে এসে, সেটি পাবো উন্নত। এবং আরেকটি যে বড় বাহুটি পাবো এটার নাম হবে অতিভুজ। এখন প্রশ্ন হলো, যে বাহু 3টি আছে তার মধ্যে বাহু 3 ধরনের বাহু আছে, আনুভূমিক, উন্নতি এবং অতিভুজ। আমরা এটা কিভাবে চিহ্নিত করব? তাহলে এখন দাঁড়ালো সেটি বাহুগুলোকে কিভাবে চিহ্নিত করা হয়। হ্যাঁ, বাহুগুলোকে কিভাবে চিহ্নিত করা হয়? সেটি করা হয় সূক্ষ্ম কোণের সাপেক্ষে।
সূক্ষ্মকোণ ও সমকোণের সাপেক্ষে, সমকোণের সাপেক্ষে এটি যেহেতু সমকোণ, তাহলে অবশ্যই এই কোণ দ্বয় কি হবে? সূক্ষ্মকোণ। তাহলে সমকোণী ত্রিভুজে মোট দুটি সূক্ষ্মকোণ থাকলো এবং একটি সমকোণ থাকলো। এখন সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত অর্থাৎ সম্মুখবর্তী যে বাহুটা থাকবে এর একটা বিশেষ নাম থাকবে, সেটাকে আমরা আগে দিয়েছি কি? অতিভুজ। তাহলে সেটি হবে অতিভুজ। সমকোণের বিপরীত দিকে যে বাহুটা থাকবে সেটি হবে অতিভুজ। এবং সূক্ষ্মকোণ, তুমি যে সূক্ষ্মকোণটি ধরে নেবে, যে সূক্ষ্মকোণটি ধরে নেবে সে তার বিপরীত বাহুটা হবে লম্ব বা উন্নত। আবার যদি এবং যে বাহু সংলগ্ন তুমি সূক্ষ্মকোণটি নেবে সেটি হবে ভূমি। তাহলে আমরা এখানে তিন ধরনের বাহু পেলাম। সেটি হলো, এখন আমরা নামকরণ বা চিহ্নিত করতেছি কি করে? সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। আমাদের যে নির্দিষ্টকৃত সূক্ষ্মকোণ থাকবে তার বিপরীত বাহুটা হচ্ছে কি? উন্নতি। এবং যে বাহুটি সূক্ষ্মকোণের সঙ্গেই থাকতেছে সেটি হচ্ছে ভূমি। এখন প্রশ্ন হলো, এখন যদি আমরা এই সূক্ষ্মকোণটি এটিকে চিহ্নিত না করে এটিকে চিহ্নিত করি যে এটি সূক্ষ্মকোণ, সেক্ষেত্রে দেখো অতিভুজ যা আছে তাই থেকে যাচ্ছে। এবং তখন আমাদের কি হচ্ছে? দেখো আমাদের ভূমি হয়ে যাচ্ছে কোণটি, এই বাহুটি। কারণ দেখো এই আমাদের এই কোণটিকে যদি চিহ্নিত সূক্ষ্মকোণ হিসাবে নেওয়া হয়েছে, তাহলে এই বাহুটি হবে, এই যে এখানে যে সন্নিহিত বাহু দেওয়ার মধ্যে এই বাহুটি কি? এই সূক্ষ্মকোণ সংলগ্ন। তাহলে এটি হবে বাহু, আর এটি হবে কি? এটি হবে উলম্ব বা লম্ব। তাহলে নিশ্চয়ই তোমরা এখন এই বাহুগুলিকে কিভাবে চিহ্নিত করা হয় বুঝতে পেরেছো। সমকোণের বিপরীত বাহুটি হচ্ছে অতিভুজ। আমাদের যে চিহ্নিত যে সূক্ষ্মকোণটি থাকবে তার বিপরীত বাহু হচ্ছে লম্ব, এবং সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুটি হচ্ছে কি? ভূমি। তাহলে এখন আমরা যদি এভাবে না করি, সমকোণের চিত্রটা এভাবে চলে আসে। আগের জ্যামিতিক চিত্র এবং বর্তমানের যে জ্যামিতিক চিত্রটি সম্পূর্ণরূপে কি? ভিন্ন। তো এই ক্ষেত্রে আমি এটিকে সমকোণ চিহ্নিত করলাম। সমকোণ চিহ্নিত করলে আমরা আগের যে চিহ্নিতকরণের যে সিস্টেমটা সে অনুযায়ী এই সমকোণের বিপরীত বাহু কোনটি? এটি হয়ে যাবে কি? এটি হয়ে যাবে অতিভুজ। এখন আমি যদি এই কোণটিকে সূক্ষ্মকোণ হিসাবে বিবেচনা করি বা চিহ্নিত করে নিই, তাহলে আমার লম্ব চলে আসবে কোনটি? এই বাহুটি হবে কি? লম্ব। আর এই যে সূক্ষ্মকোণ সংলগ্ন যে বাহুটি সেটি হয়ে যাবে ভূমি। এখন আমরা যেভাবে আমাদের সমকোণী ত্রিভুজ আসুক না কেন, আমরা বাহু তিনটিকে কি করে শনাক্ত করব? আমরা তো এটা মোটামুটি জানলাম যে তখন আমরা ভিত্তি হিসাবে কি ব্যবহার করব? সূক্ষ্মকোণ এবং সমকোণ। সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তারপর সূক্ষ্মকোণের সংলগ্ন বাহুটি হচ্ছে ভূমি, এবং সূক্ষ্মকোণের বিপরীত বাহুটি হচ্ছে কি? লম্ব। আমাদের চিত্র যেভাবে আসুক। তাহলে আমরা এখন বাহুগুলোর নামকরণ করতে পারবো এবং চিহ্নিত করতে পারবো তো, আশা করি। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা এখন এই যে বাহুগুলোর নামকরণ কি করে করব?
এখন ত্রিভুজের শীর্ষ বাহু চিহ্নিতকরণ এর জন্য প্রতীক এর ব্যবহার, এটি জানা খুবই গুরুত্বপূর্ণ। এটি জানা খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমি এই ত্রিভুজের সাধারণত পারিশীর্ষ থাকে তিনটি। এটি একটি শীর্ষ, এটি একটি শীর্ষ, এটা একটি শীর্ষ। সাধারণত একটি শীর্ষকে নেওয়া হয়। এখন শীর্ষবিন্দুগুলোতে এখন দেখো আমি যখন শীর্ষবিন্দুকে চিহ্নিত করবো তখন কিন্তু ক্যাপিটাল লেটার ব্যবহার করব। মনে থাকবে সবার? নিশ্চয়ই মনে থাকবে, কারণ আমরা কি ব্যবহার করবো ওটাও দেখি। শীর্ষবিন্দু চিহ্নিতকরণের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার ব্যবহার করি, এ বি সি। আমি এখানে কোনো ধরনের স্মল লেটার ব্যবহার করব না। তারপর যদি আমি এই বাহুগুলোকে মান হিসাবে ব্যবহার দেই, মান, বাহুগুলোর মান, মান হিসেবে আমরা এখানে যে প্রতীকটি ব্যবহার করব সেটি হলো স্মল লেটার। সব সময় স্মল লেটার। ধরো এই দূরত্বটুকুকে এবার এই মানটুকে আমি এ, ঠিক আছে? যখন তুমি বাহুকে মান ছাড়া ব্যবহার করবে তখন লিখবে কি বাহুটাও দেবে, এ বি বাহু। আর যখন আমি মান হিসাবে ট্রিট করব তখন আমি লিখবো কি বাহুটাও দেখি, এ এ বাহু। এ বাহু বলতে কোন বোঝাবে? এ বাহুর এই কোণ, এটা কোন বাহুর মান? এ বি বাহুর এ বি, এখানে বিসি বাহুর মান হিসাবে আমরা নিয়েছি। তারপর এসি বাহু, কি বাহু? এসি। যদি আমি মানে প্রকাশ করি তখন আমি কি লিখবো? এসি বাহু কি? সেটি হচ্ছে বি বাহু। তারপর যদি আমি কি নেই, সরি সি, হ্যাঁ এখানে সি নেই, তাহলে কত হবে? কাউদি এ বি বাহুর মান হিসেবে আমরা থেকে কাকে নিব? কাউদি এ বি বাহুর মান, এসি বাহু সি, এসি বাহু, এসি বাহুকে আমরা মান হিসেবে নিচ্ছি বি বাহু হিসেবে চিহ্নিত করলাম। তারপর বিসি বাহু, কি বাহু? বি সি বাহু, এটাকে আমরা চিহ্নিত করলাম মান হিসেবে যখন নেব তখন আমরা কি এ এ। অর্থাৎ আমরা যখন প্রতীকগুলো ব্যবহার করব তখন শীর্ষবিন্দুতে আমরা ব্যবহার করব, শীর্ষবিন্দুতে সবসময় ব্যবহার করব ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার। আর অন্যান্য ক্ষেত্রে আমরা ব্যবহার করব সব সময় স্মল লেটার। এখন আমরা কোণগুলোকে কিভাবে চিহ্নিত করা হয়? এই কোণগুলোকে, সূক্ষ্ম কোণগুলোকে যখন চিহ্নিত করা হয়, এগুলো অবশ্যই সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণগুলোকে চিহ্নিত করার সময় আমরা একটি ল্যাটিন অক্ষর ব্যবহার করব। তাহলে আমরা এটা একটু মুছে দিচ্ছি, দেখো কোণগুলোকে চিহ্নিত করার জন্য সূক্ষ্ম কোণগুলোকে, সূক্ষ্ম কোণকে চিহ্নিত করার জন্য ল্যাটিন অক্ষর ব্যবহার করা হয়।
এটা যদি শিক্ষকগণ হয় তাহলে প্রথমে আমরা এটা করতে পারি এ এর মতো এই এ এটার মতো এটা যখন হয় তখন আমরা এটাকে বলি আলফা। আমরা যদি এটার নাম দিই এটার নাম দিতে পারবো এইভাবে বিটা। তারপর যদি আমরা এই ক্ষেত্রে এটা আলফা বিটা অথবা আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে অল্প বলি কি গামা। যদি আমরা এইভাবে দিই তাহলে হবে থেটা। হ্যাঁ, আমরা এই ল্যাটিন অক্ষরগুলো আরো আছে, আমরা সেগুলোকে সূক্ষ্মকোণ চিহ্নিত করার জন্য ব্যবহার করে থাকি। তাহলে এখন দেখো সূক্ষ্মকোণকে চিহ্নিত করার জন্য আমরা ল্যাটিন অক্ষর ব্যবহার করব। এখানে কিন্তু আমরা কোনো ইংরেজি বা আদার্স কোনো ল্যাটিন অক্ষর সাধারণত ব্যবহার না করে আমাদের জন্য সুবিধাজনক হবে কোনটা করা দেখি, সেটি হচ্ছে ল্যাটিন অক্ষর ব্যবহার করা। তবে তুমি করতে পারবে, তবে সেক্ষেত্রে মানে রেস্ট্রিকশন তেমন নেই, তবে আমি করতে পারবো। তাহলে আমরা এটা যৌক্তিকভাবে ব্যবহার করার জন্য আমরা কি ব্যবহার করবো, যদি কোনগুলো সূক্ষ্মকোণগুলো নাম কি দিতে পারবো কত দেখি, আলফা, বিটা, গামা, থেটা এবং ফাই, এবং আরো যে ল্যাটিন অক্ষরগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখন আসলো আমাদের অনুপাত। এখন আমরা এসে পৌঁছাবো কি, আমরা তো এখন দেখতে পারবো, চিহ্নিত করতে পারবো কোনটি কোন বাহু। তাহলে একটা অনুপাত, অনুপাত আমরা সাধারণত জানি সেটি হচ্ছে কি দুটি সমজাতীয় বিষয়ের তুলনা করা। তাহলে এখন সমকোণী ত্রিভুজে আমরা এখন একটা সমকোণী ত্রিভুজ আঁকি আরো ভালো করে। এটা আমরা সূক্ষ্মকোণ হিসাবে দিলাম থিটা। এখানে দেখতে পাচ্ছ ত্রিভুজের কয়টি বাহু আছে, 1 2 3। এটা সমকোণের বিপরীত বাহু, তাই এটি কি অতিভুজ। তারপর সূক্ষ্মকোণের বিপরীত বাহু, এটি কি লম্ব, এই বাহু এবি বাহু লম্ব, আর বিসি বাহু সূক্ষ্মকোণ সংলগ্ন, এটি কি হচ্ছে ভূমি। তাহলে আমরা অনুপাত কত থেকে পাবো, তাহলে আমরা ধরি এটি হচ্ছে, এই বাহুটি হচ্ছে অতিভুজ, তাহলে এটি হচ্ছে, এই বাহুটি হচ্ছে লম্ব। তাহলে মোট কয়টি বাহু হলো, 1 2 3, তিনটি বাহু। তাহলে আমরা এসি বাহু হলো অতিভুজ, অতিভুজ। বিসি ভূমি। এবি বাহু। তাহলে অনুপাত কতটি হবে, এখন দেখো অনুপাত কতটি, অনুপাত কতটি হবে, যেহেতু বাহু কতটি, 1 অতিভুজ, 2 ধরো ভূমি, 3 কত লম্ব, তাহলে তিনটি বাহু পাওয়া গেল। আমি ধরো লম্ব
অনুপাত অতিভুজ। অতিভুজ অর্থাৎ কি পেলাম? লম্ব বাই ভূমি। তারপর দেখো আমরা ভূমি সাপেক্ষে যদি অতিভুজের সাপেক্ষে নেই তাহলে কত হচ্ছে? ভূমি অতিভুজ। অর্থাৎ আমরা কি পেলাম কত দেখি? এটা ভুল হয়ে গেছি, ঠিক করেছি। সেটি হচ্ছে লম্ব বাই অতিভুজ। এটি হচ্ছে ভূমি বাই অতিভুজ। তারপর এই দুটো গেল। এখন আমরা উল্টো দিক থেকে নেই। অতিভুজ ইজ টু লম্ব নেই, তাহলে কি পাবো? অতিভুজ বাই লম্ব। এখানে আবার দেখি, তাহলে এখন আবার অতিভুজ ইজ টু ভূমি। অর্থাৎ আমি কি পেলাম বা আমরা কি পাই দেখো? অতিভুজ বাই ভূমি। তারপর এখন আমরা ধরি লম্ব অনুপাত ভূমি। তাহলে কত হবে? উপরে যাবে লম্ব, নিচে আসতেছে কি? ভূমি। তাহলে এখন ভূমি অনুপাত লম্ব, তাহলে ভূমি বাই লম্ব। দেখো আরো কোনো অনুপাত হওয়ার সুযোগ আছে কি? আর কোনো অনুপাত হওয়ার সুযোগ নেই। তাহলে এই বাহুর সাপে কয়টি পাওয়া যাবে? কত? মোট 6টি অনুপাত পাওয়া যাবে। হ্যাঁ, তবে এটা সবকিছু নির্ভর করবে এই সূক্ষ্মকোণের সাপেক্ষে। সূক্ষ্মকোণের দিয়ে আমাদের গণনা করতে হবে। তাহলে এখন আমরা তাহলে কয়টা অনুপাত পাবো? 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, 6টি অনুপাত আমরা পাবো। এই 6টি অনুপাতের নাম কি কি হবে দেখো। আমরা এখানে একটু এখানে মুছাই দিচ্ছি। আজকে শুধু আমরা নামকরণটাই শিখবো, কোনটি কোন নাম ব্যবহার করা হচ্ছে। যদি লম্ব এবং অতিভুজের অনুপাত হয় তাহলে আমরা সেটাকে নাম হবে সাইন অনুপাত। আর আমরা প্রকাশ করব, যেহেতু সূক্ষ্মকোণকে থিটা হিসাবে নিয়েছি, তাহলে কি? সাইন থিটা। অর্থাৎ লম্ব এবং অতিভুজের যে অনুপাতটা হবে সেটাকে আমরা নেব, নাম নেব কি করে দেখি? সাইন থিটা। ভূমি এবং অতিভুজ এই অনুপাতটার নাম হবে আমরা কস থিটা। এবং এই অতিভুজ এবং লম্বের অনুপাতটা, এটার নাম হবে কোসেক। অতিভুজ এবং ভূমির এই অনুপাতটার নাম হবে সেক থিটা। আমরা প্রকাশ করবো, লিখে প্রকাশ করবো এভাবে, নাম দেবো আমরা। তারপর লম্ব এবং ভূমি এটা আমরা লিখে প্রকাশ করবো কি হিসাবে দেখি? ট্যান থিটা। আর ভূমি এবং লম্বের অনুপাত হচ্ছে কট, লিখে প্রকাশ করবো কি দ্বারা? দেখি কট থিটা। এখন এটার পূর্ণ নামগুলো দেখে নাও। সেটি হচ্ছে সাইন থিটা, SIN, সাইন অনুপাত। এবং কার সাপেক্ষে? থিটা কোণের সাপেক্ষে
হওয়ার কারণে এটা হবে সাইন থিটা। আর লেখার সময় কিন্তু আমরা এভাবে লিখব। তারপর ভূমি এবং অতিভুজের অনুপাত, এটার নাম হবে কোসেক কস থিটা। কস থিটা এর পূর্ণ নাম কি? কোসাইন। বুঝছো দাদা? কি? কোসাইন। কোসাইন হবে, এটা সাইন, এটা হচ্ছে কোসাইন। কিন্তু লিখে প্রকাশ করবো কি দ্বারা? সিওএস। আর কি দেবো পাও? কোসাইনের সিওএস নিব, আর যে কোণের সাপেক্ষে থিটা নিয়েছি কি হবে? কি হবে? থিটা নিয়েছি, এটা কি হবে? কস থিটা। এর অনুরূপভাবে এটা কি হবে? কোসেক থিটা। এটা কি হবে? কোসেক থিটা। কোসেক ট্যান এর পূর্ণ নাম হলো কোসেক ট্যান। অতিভুজ এবং লম্বের পূর্ণ নাম হলো কোসেক ট্যান। আমরা এটাকে যখন লিখবো তখন কোসেক থিটা হিসেবে লিখবো। আর অতিভুজ এবং ভূমি এর এই অনুপাতটার পূর্ণ নাম হলো সেক ট্যান। সেক ট্যান, এই সেক ট্যানকে আমরা লিখবো এভাবে সেক থিটা হিসেবে, সংক্ষিপ্ত আকারে লিখবো একটু। আর লম্ব এবং ভূমির অনুপাতের পূর্ণ নাম, এই অনুপাতটার পূর্ণ নাম হবে ট্যানজেন্ট। কার সাপেক্ষে অনুপাতটা হচ্ছে? থিটা কোণের সাপেক্ষে। এই জন্য আমরা যখন লিখবো তখন ট্যানজেন্টকে জেন্ট না নিয়ে শুধুমাত্র ট্যান থিটা হিসেবে লিখে দিব। আর ভূমি এবং লম্ব এই অনুপাতটাই যখন পুরা নামটা আসবে তখন হবে কোট্যানজেন্ট। কোট্যানজেন্ট, এটাকে পরিপূর্ণ নামটা আমরা না নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে কট থিটা। কিন্তু দেখছো, যদি আমাদের এই যে এই অনুপাতগুলো তৈরি হচ্ছে কার সাপেক্ষে? থিটা কোণের সাপেক্ষে কিনা? থিটা কোণ, যাকে আমরা সূক্ষ্মকোণ হিসেবে নিয়েছি, যদি থিটা কোণ না থাকে তাহলে আমাদের এগুলো তৈরি হওয়ার কোনো সুযোগ আছে কিনা বলো দেখি? মনে হয় নেই। যেহেতু নেই, অতএব তোমরা যদি কোথাও কেউ এই থিটাটি মানে সূক্ষ্মকোণটির প্রতীক না লেখো তাহলে কিন্তু এটা সম্পূর্ণরূপে ভুল হয়ে যাবে। এটাতে তোমরা কোনো যথার্থতা আনতে পারবে না, কারণ আমাদের যদি কোণই নেই অতএব আমাদের বাকি আর কোনো রাশি বা গণনা করার মতো কিছু থাকবে না। আবার শুরু করবো। হ্যাঁ, তাহলে আমরা আরেকবার রিভিউ চলে যাই। দেখো, আমরা আজকে এই ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় সমগ্র ত্রিভুজকে ভিত্তি হিসাবে নেওয়া হয়েছে, এবং আমরা দেখো আমরা যে যা শিখলাম আশা করতেছি সেটি হচ্ছে যে ত্রিভুজের কয় বাহু? তিনটি বাহু। তিনটি বাহুর মধ্যে কোনটির কি নাম? সেটি হচ্ছে, যদি আমরা সমকোণী ত্রিভুজে, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে কি বলা হয়? সমকোণ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ সমকোণের বিপরীত বাহুটাকে কি নাম দেওয়া হয়েছে? অতিভুজ। আর যে কোণটাকে সূক্ষ্মকোণ নেওয়া হয়েছে, চিহ্নিত করা হয়েছে সূক্ষ্মকোণ হিসাবে, তার বিপরীত বাহু কি? লম্ব। এবং সূক্ষ্মকোণ সংলগ্ন বাহু হিসেবে কি নেওয়া হয়েছে? ভূমি। ভূমি। এখন এই তিনটি বাহুর সাপেক্ষে আমরা কয়টা অনুপাত পেলাম? 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে? এখন তোমরা এই অনুপাতগুলোর নাম আগামী ক্লাসে খুব ভালো করে জেনে আসবে। ঠিক আছে? তাহলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য। হ্যাঁ, আশা করি আগামী ক্লাসে দেখা হবে, এবং সকলের প্রতি আরো আন্তরিক দোয়া এবং মোবারকবাদ রইল, যাতে আগামী ক্লাসে আমরা আপনাদের সঙ্গে তোমাদের সঙ্গে আরো আমাদের দেখা হয়।